নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে ৫ই জানুয়ারি ইডির ওপর হামলা সন্দেশখালী, আর এবার সন্দেশখালীর পর ভূপতিনগর ৬ এপ্রিল তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্র এজেন্সি। ইডির পর এবার এনআইএ। ৫ই জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে আক্রান্ত হয় ইডি। ৬ এপ্রিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হলো এনআইএ। ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। জানুয়ারিতে সন্দেশখালীতে গিয়ে অভিযুক্ত নাগাল পায়নি ইডি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তেমনটা হয়নি। ২০২২ সালের ডিসেম্বরের বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি, আরেকজন তৃণমূলের বুথ সভাপতি মনোব্রত জানা। এনআইএর দাবি, ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি এই দুই নেতাকে তারা তলব করে। দুবার হাজিরা এড়িয়ে যান দুই তৃণমূল নেতা। শনিবার ভোরে ভূপতিনগরে গিয়ে তাদের গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তারপরেই শুরু বিক্ষোভ। এনআইএ অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। এর আগেই ভাঙচুর। ভোরে ভূপতিনগরে পৌঁছয় এনআইএ। অভিযোগ, তারপরেই তাদের গাড়িতে হামলা চালানো হয়, তাতে গাড়ির কাচ ভাঙে। ছিল ৫০-৬০ জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না, অফিসারের ছিল, কেউ আহত হয়নি সেরকম কিছু। ৬টা ৬:৩০টার মধ্যেই হয়েছে। এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। হামলা হলেও এলাকা ছাড়েনি এনআইএ। ২০২২ সালে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতাকে তারা গ্রেপ্তার করে। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করেছে আজকে রাতের অন্ধকারে। সংঘবদ্ধ হয়ে তারই প্রতিবাদ করছে। আমাদের কর্মীদের বেকসুর খালাস চাইছে। এনআইএ তদন্ত করতে এসে সেখানে তিনি রাত্রে পুলিশ এসে কবরে ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়েছে। বাইরের কেউ আসেনি, আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে। ২০২২ সালের ২রা ডিসেম্বর রাত ১০টা নাগাদ ভূপতিনগরের নাড়ুয়াবিলায় বিস্ফোরণ ঘটে। উড়ে যায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়ি। বিস্ফোরণের সময় বাড়িতেই ছিলেন রাজকুমার এবং তাঁর স্ত্রী লতারানী সহ আরও ৪ জন। পরের দিন সকালে উদ্ধার হয় রাজকুমার মান্নার দেহ, মেলে তার ভাই এবং আরও একজনের দেহ। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৩ সালের মার্চে ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। জুন মাসে তদন্ত শুরু করে এনআইএ। এই মামলার তদন্তেই এদিন ভোরে ভূপতিনগর পৌঁছয় এনআইএ। সেখানে গিয়ে আক্রান্ত হয়। তারপর থেকেই গরম ভূপতিনগর, আর ভূপতিনগর নিয়ে গরম রাজ্য রাজনীতি। নিউজ 18 বাংলা। ভূপতিনগরের ঘটনায় তদন্তে সহযোগিতা করছে না দুই অভিযুক্ত। বারবার তলব সত্ত্বেও গড়হাজির অভিযুক্তরা। আদালতে সওয়াল এনআইএ আইনজীবীর। সওয়াল জবাবে ঠিক কি উঠে আসলো বিস্তারিত জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, এই মুহূর্তে সওয়াল জবাব সবে মাত্র শেষ হয়েছে। এনআইএর তরফে 5 দিনের হেফাজতের যে আবেদন করা হয়েছে এবং এনআইএর আইনজীবীর তরফে আদালতে বারবার একটি জিনিস স্পষ্ট করা হয়েছে যে এই দুজন অভিযুক্ত যাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছিল তারা তদন্তে সহযোগিতা করছে না। নোটিশ সার্ভ করা হলো, তারা কিন্তু হাজিরা এড়িয়েছেন এবং গতকাল তাদের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে সেখানেও তদন্তে তারা যখন সহযোগিতা করেনি তারপর তাদের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবীর তরফে স্পষ্ট করা হয়েছে যে দুজনই কিন্তু ভূপতিনগর এলাকার তৃণমূলের সঙ্গে তারা যুক্ত এবং নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেছে এই নির্বাচনের কারণেই এজেন্সি দিয়ে এদেরকে ভয় দেখানোর জন্য এদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও তার পাল্টা হিসেবে এনআইএ আইনজীবী আদালতে স্পষ্ট করেছেন যে এনআইএ একটি তদন্তকারী সংস্থা, এর সাথে রাজনীতির কোনো যোগসাজশ নেই। তারা তদন্ত করতে গিয়ে যখন পরিষ্কার করা হয়েছিল হাজিরা দেয়নি, সহযোগিতা করেননি বলে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু অর্ডার রিজার্ভ রয়েছে। বেশ।
আবারও ভূপতিনগরের দিকে নজর রাখবো, কারণ নতুন করে উত্তেজনা ভূপতিনগরে তৃণমূলের গ্রেফতারিতে উত্তপ্ত অর্জুননগর। যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। অর্জুননগরে নতুন করে উত্তপ্ত যে ছবি আপনারা দেখছেন, ভূপতিনগরে নতুন করে উত্তেজনা। ঠিক কি পরিস্থিতি, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে, যে জায়গায় জায়গায় অর্জুননগর, ভূপতিনগর কিংবা ওই একেবারে ভগবানপুর বিধানসভার যে এলাকাগুলি রয়েছে, মুগুবেড়িয়া সহ, সেই সব এলাকায় সকাল থেকেই গ্রেপ্তারের প্রতিবাদে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, যারা তৃণমূলের একজন কর্মী, একজন নেতা, তাদের গ্রেপ্তার নিয়ে কিন্তু ক্ষোভ বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। তারা রাস্তায় বসে কোথাও অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। অর্জুননগর রীতিমতো বলা যায় যে উত্তপ্ত, এবং সেখানে নতুন করে আবারও দেখা গেল ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা। তারা রাস্তায় বসে তারা টায়ার জেলে এই অবরোধ বিক্ষোভে বসেছে। তাদের একটাই দাবি যে নির্বাচনকে সামনে রেখে যে বলা যায় রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে, তাদের গ্রেপ্তার নেই, তাদের প্রশ্ন, এবং তার কারণে ক্ষোভ দেখাতেই এই বলা যায় যে টায়ার জেলে আবার নতুন করে তাদের এই বিক্ষোভ। বেশ সুজিত, এই ভূপতিনগর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তিনি পাল্টা নিশানা করেছেন এনআইএ কে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলা 2022-এর ঘটনা। হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে এনআইএ। শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয়। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ কে। বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে এদিন গ্রেপ্তার করে এনআইএ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করতে যাওয়ার আগেই সরব হন। মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস করে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। 2 জন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। বলছি কি অধিকার আছে না? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি খেলা খেলছে। আমরা সারা পৃথিবীতে আওয়াজ। এরপর মঞ্চ থেকেও মমতার সুর সপ্তমে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন। মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না। বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন আমাদের? ছি বিজেপি ছি। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালো এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 24 ইলেকশনের সময়। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য।
ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তপনের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। নিউজ 18 বাংলা। ভূপতিনগরের ঘটনায় এনআইকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূলের উস্কানিতে এই ঘটনা মমতাকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে এই ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইয়ের উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইয়ের উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা। 5 জানুয়ারির পর আজ 6 এপ্রিল, 3 মাসের মাথায় বাংলায় ফের আক্রান্ত এজেন্সি। শাসক দলের ইন্ধনেই অপরাধীদের বাড়বাড়ন্ত তো বিজেপির আতাতের তত্ত্বেই শান বাম কংগ্রেসের। ভোটের আগে বিরোধী রাজ্যে অস্থিরতা তৈরির ছক, পাল্টা তৃণমূল। স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। আচ্ছা, এই কেন্দ্র বাহিনী আর রাজ্য বাহিনী দুটো এত অপকর্মণ কিভাবে হলো? এদের অকর্মণ্যতা হচ্ছে এই জন্যই যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএর মতো প্রেস্টিজ এজেন্সিকেও ব্যবহার করা হচ্ছে বিজেপি তার নিজের স্বার্থে। নাহলে জিতেন্দ্র বাড়ি কথা বলে এসব ব্যাপারে, ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ, এরা সব এত অপদার্থ হয়ে গেছে যে নিজের শাসক দলের কাছ থেকে আগে কথা বলে নেয়, তারপরে ব্যবস্থা নেয়। ইডি, এনআইএ সরকারি মদতে, অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে, কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে। সে ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে, দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে। সামনে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে ভূপতিনগরের আজকের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে এবার রিপোর্ট তলব করলো কমিশন। মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব কমিশনের। এই নিয়ে আরো বিস্তারিত জানাবে মৈত্রী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, ভূপতিনগরে কি ঘটনা ঘটেছিল এবং তার পিছনে কারোর গাফিলতি ছিল কিনা বা কিভাবে এরকম এনআইএর উপরে হামলা হলো সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট মুখ্য সচিবের কাছ থেকে তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে, এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে এবং বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মুখ্য সচিবের কাছে। বেশ মৈত্রী। ভূপতিনগরে এনআইএর উপর হামলায় কমিশনে বিজেপি, রাজ্যের ডিজি আইজিকে সরানোর আবেদন বিজেপির, নির্বাচন কমিশনে এডিজি আইন শৃঙ্খলাকেও সরানোর আবেদন বিজেপির, পুলিশ সুপার, এসডিপিও, ভূপতিনগরের ওসিকেও সরানোর আবেদন বিজেপির। ভূপতিনগরে এনআইএ গেল দুজনকে ধরতে, আর রক্তাক্ত হয়ে ফিরল। পশ্চিমবঙ্গ পুলিশ কোনো হেলদোল নেই, দেখা যায়নি, পরে বেরোলো। আমাদের দাবি হচ্ছে এই অফিসারদের সরানো। ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন,
এসডিপিও কন্টাই, এসপি পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজিআইজি। দেশে জমিদার রাজ চলছে, বিজেপি ঠিক করছে কমিশন কি করবে না করবে, পাল্টা তোপ দেখেছে তৃণমূল। আসলে সমস্যা হচ্ছে দেশে একটা জমিদার রাজ চলছে, সে জমিদার নিজে বসে ঠিক করছে নির্বাচন কমিশনের সদস্য কে হবে। তারপর তিনি নিজেই বলছেন নির্বাচন কমিশন বাংলার প্রতি বেশি নজর রাখবে। তারপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অশান্তি তৈরি করছে, পুলিশকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দিয়ে স্থানীয় মানুষদের সাথে বিশৃঙ্খলা করাচ্ছে, মাঝরাতে লোক পাঠিয়ে অ্যারেস্ট করাচ্ছে। নির্বাচন কমিশন কোনো কারণ না থাকা সত্ত্বেও 24 ঘন্টায় 3 বার ডিসি বদল করছে। এটা যথেচ্ছাচার চলছে। এর যোগ্য জবাব নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ দিয়ে দেবে। 19 এপ্রিল থেকে রাজ্যে লোকসভা নির্বাচন শুরু, তার আগে আগামী সপ্তাহে রাজ্য আরো বাহিনী আসছে, সামনের সপ্তাহে রাজ্যে আসতে পারে আরো কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা, সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা, নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের বৈঠক। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত প্রার্থীদের মন্তব্য, পাল্টা মন্তব্যে গরম ভোটের বাজার। বর্তমান দুর্গাপুর কেন্দ্রের লড়াই নিয়ে এবার বিস্ফোরক কীর্তি আজাদ। তৃণমূল প্রার্থীর দাবি বিজেপির লোকেরাই দিলীপ ঘোষকে হারাতে চায়। কীর্তি আজাদের দাবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। তৃণমূলই কীর্তিকে সাহায্য করছে না, ফাঁসিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষও। लगता है भागी गया और यहाँ भी नहीं भागा है, 7 समुद्र पार भागा, अंडमान बे ऑफ बंगाल छोड़ करके अंडमान भाग गया है। बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। হুগলি লোকসভা একদিকে চৈত্রের দাবদাহ, অন্যদিকে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সেই প্রচারে বেরিয়ে ফের ভোটারদের দাবি দাওয়া শুনলেন শতাব্দী রায়। মোহাম্মদ বাজার, বীরভূমের মোহাম্মদ বাজারে একাধিক অভিযোগ স্থানীয় মানুষদের, আর সেই অভাব অভিযোগ শুনলেন শতাব্দী রায়। তিনি কিন্তু এখানে থাকেন না, অতএব আমরা একটার পরে কোনো রকম কোনো কিছু এখানে আমরা হসপিটালটাও পাইনি। একটু কাইন্ডলি একটু দেখবেন, আপনি স্বাস্থ্য ভবনে বলবেন, এখানে গিয়ে ফার্মাসিতে এসে ওনাকে বলেছেন, উনি বলছে আমার 16 কিলোমিটার বাড়ি, অতএব আমি কিন্তু আবার তো করছি না যে আমার এখানে থাকতে হবে। আপনারা একটু চেঞ্জ করে অন্য ফার্মাসিতে, যাতে ফার্মাসি এখানে থাকে, তাহলে আমরা সেই পরিষেবাটা বিগত দিনে আমরা পেয়েছি। অভিযোগ নেই, আমাদের একটা দাবি ছিল, মানে আমাদের বর্তমানে যে হসপিটালটা আছে এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টার থাকতেন, যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে। উনি বললেন ঠিক আছে, ইলেকশনের পেরে আমরা দেখছি, ব্যাপারটা দেখছি। এগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো যায়। এবার পাহাড়ের দিকে নজর রাখি, কারণ পাহাড়েও ভোটের প্রচারে চড়া উত্তাপ। রাজু বিস্তা বিজেপির প্রার্থী, তাকে কালো পতাকার সঙ্গে গো ব্যাক স্লোগান। রাজু বিস্তাকে ঘিরে গো ব্যাক স্লোগান যে ছবি আপনারা দেখছেন, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ দার্জিলিং এর বিজেপি প্রার্থীর, অভিযোগ খারিজ ঘাসফুল শিবিরের। রাজু বিস্তা এখানে এমপি ছিলেন 5 বছরে, আমাদের চোপড়া ব্লকে 5 টাকার উনি কাজ করেনি, কোনো ডেভেলপমেন্ট কাজ করেনি। 5 বছর আগে একবার ভোটের সময় উনি এসেছিল, 5 বছর পরে আবার উনি এখন ভোট চাইতে আসছে। আর কেন্দ্র সরকার যেভাবে আমাদের বঞ্চিত করছে, 100 দিনে টাকা দিচ্ছে না এবং আবাস যোজনার ঘরে টাকা দিচ্ছে না, এইসব দাবিতে আজকে তাকে এখানে বিক্ষোভ দেখালো এখানে সাধারণ মানুষ। ये टीएमसी का चरित्र है और इस तरह से भाड़े के लोग बाहर से ला करके चोपड़ा की जनता का जीना आराम कर रखा है और वो ये सोचते हैं मैं डर जाऊंगा, मैं उनमें से नहीं हूं, मेरे अंदर भी गोरखाओं का खून है और मैं चोपड़ा की जनता के साथ हूं। वो बाहर से भाड़े में लेके आए और वो सोचते होंगे हम भाग जाएंगे, हम तो जय श्री राम बोल के उनके साथ ही जो है नाच गान कर रहे हैं, उनके साथ ही जा रहे हैं।
জেলা থেকে সরাসরিতে এবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের দিকে নজর রাখবো, কারণ নন্দীগ্রামে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা আব্বাস বেগের উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। 10ই মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে আব্বাস, নন্দীগ্রামে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। নন্দীগ্রামের দাউদপুরে পথ অবরোধ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। তমলুক লোকসভার যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমাদের আব্বাস বেগের ওপর হামলা চালায়। তাকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন রাজনৈতিকভাবে নন্দীগ্রামে একদম দেউলিয়া হয়ে গিয়ে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আবার সেই আগের সংস্কৃতি মারধর, কর্মীদের ওপর আক্রমণ এইসব শুরু করেছে। এই থানাতেই আব্বাস বেগের কাছে একজন ভদ্রলোক কিছু টাকা পেতেন। এমনিতে ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ খেলাপি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ফলে টাকা পায়, টাকা দেয়নি, মানুষ হয়তো সেই টাকা চাওয়ার জন্য গেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই।